স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। যাত্রা শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের। বেলা 11টায় অধিবেশন শুরু হয়। এরপর স্পিকার না থাকায় সংসদ সভাপতিত্বের দায়িত্ব দেওয়া হয় অভিজ্ঞ সাংসদ খন্দকার মোশাররফ হোসেনকে। তার পরিচালনায় স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদের নতুন স্পিকার নির্বাচিত হন হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকারের দায়িত্ব পান কায়সার কামাল। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় বৃহস্পতিবার বেলা 11টায়। উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন, জাতীয় সংসদকে সব যুক্তি, আলোচনা ও সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চান তিনি। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের জনগণের প্রতিনিধিত্ব করছে। আমার রাজনীতি দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করার রাজনীতি। সংসদের প্রথম অধিবেশনে সভাপতি হিসেবে খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী। এতে সমর্থন দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া প্রস্তাবে সমর্থন দেন বিরোধী দলীয় উপনেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য আজ আমি প্রবীণ রাজনীতিবিদ এবং 5 বারের মতন নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করছি। খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হয় স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্পিকার পদে হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করেন। ওই প্রস্তাবকে সমর্থন করেন হুইপ রাকিবুল ইসলাম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কণ্ঠ ভোটে স্পিকার নির্বাচিত হন হাফিজ উদ্দিন আহমদ। সংসদ সদস্য জনাব হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচিত করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হায় জয়যুক্ত হয়েছে, হায় জয়যুক্ত হয়েছে। এরপর ডেপুটি স্পিকার হিসেবে হুইপ রুহুল কুদ্দুস তালুকদার ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালের নাম প্রস্তাব করেন। এ প্রস্তাবকে সমর্থন করেন হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজাম। নেত্রকোনা 1 থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালকে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে নির্বাচিত করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হায় জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। কণ্ঠ ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হন কায়সার কামাল। এরপর 30 মিনিটের জন্য সংসদ মুলতবি করা হয়। এ সময় নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিশ্বস্ততার সহিত পালন করিব, বিশ্বস্ততার সহিত পালন করিব। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশন চলছে। সরাসরি চলে যাচ্ছি সেই সম্প্রচারে। সংযুক্ত করা হবে। আমি যাদের নাম পড়ছি তিনি হলেন গৌতম চক্রবর্তী, টাঙ্গাইল, তিনি সাবেক সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী ছিলেন। এম এ মতিন 264 চাঁদপুর 5, তিনি মারা গেছেন। মুজিবুর রহমান মঞ্জু এমপি কিশোরগঞ্জ 5, তিনি মারা গেছেন। আমাদের আনোয়ারুল হোসেন খান চৌধুরী বিএনপির সাবেক সংসদ সদস্য ময়মনসিংহ 9, তিনি মারা গেছেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের স্বাধীনতা যুদ্ধের 1971 সালে যিনি ডেপুটি চিফ কমান্ডার ছিলেন, যে মুক্তিযুদ্ধে এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার বীর উত্তম, আমি বিনয়ের সাথে তাদের সকলের নাম ইনক্লুড করার জন্য অনুরোধ করছি। সেই সাথে মাননীয় সংসদ সদস্যবৃন্দের কাছে অনুরোধ করছি, আপনাদের জানা মতে যদি আর কারো নাম বাদ পড়ে থাকে তাহলে তারা যেন মাননীয় স্পিকারের সচিবালয়ে পৌঁছে দেন এবং তাদের নাম সংযুক্ত করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। বলেন বিরোধী দলীয় চিফ হুইপ। জি, ধন্যবাদ মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম। আজকের এই শোক প্রস্তাবে আরো দুই তিনটি নাম সংযোজনের জন্য আমি প্রস্তাব করছি, যে নামগুলো এই হাউজে উচ্চারিত হওয়া প্রয়োজন। আপনার মাধ্যমে আমি হাউজের কাছে প্রস্তাব করছি। আমাদের জুলাই
গণ অভ্যুত্থানের অকুতোভয়ী সাহসী যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি, শরীফ ওসমান হাদির নাম শোক প্রস্তাবের জন্য আমরা প্রস্তাব করছি। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম প্রতীক শহীদ আবরার ফাহাদের নাম আমরা প্রস্তাব করছি এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম আরেকটি প্রতীক শহীদ ফেলানী খাতুনের নাম আমরা প্রস্তাব করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে বৃহস্পতিবার প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। ফলে চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তিতে কোনো বাধা থাকল না। এর আগে গত 29 জানুয়ারি চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুল খারিজ করে দেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল খারিজ করে বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। যারা মামলা করতে এসেছেন তাদের এখানে মামলাটি করার অধিকার বা লোকাল স্ট্যান্ডাই নেই। সো আজকে এই অর্ডারের পরে বাংলাদেশ সরকার দুবাই সরকারের সাথে যে চুক্তি করেছিল সেই চুক্তি অনুযায়ী যদি এখন এই চট্টগ্রামের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালটিকে ম্যানেজমেন্ট এবং অপারেট করার জন্য বাইরে অন্য দেশের কাউকে দেওয়া হয় তাহলে সেটা বৈধ। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশের সমুদ্র সীমায় অবস্থানরত জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দেয়া সর্বশেষ তথ্য মতে বর্তমানে জেটি সমূহ সহ বন্দর জলসীমায় 18টি জাহাজ অবস্থান করছে। এসবের মধ্যে বেশিরভাগ জাহাজে গ্যাস, তেল ও অপরিশোধিত জ্বালানি তেল রয়েছে। সাধারণ সময়েও এইসব জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিতে সক্রিয় থাকা হয় উল্লেখ করে বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ এই খাতকে সুরক্ষিত রাখতে বাংলাদেশের জলসীমায় অবস্থানরত সকল ধরনের এলএনজি, এলপিজি এবং পরিবহন জ্বালানি বহনকারী সকল জাহাজসমূহের নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এছাড়াও চোরাচালান সহ যে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নৌবাহিনীর বিশেষ অপারেশন টিম প্রস্তুত রাখা হয়েছে। সময়ের পালা বদলে সবকিছুতেই লেগেছে পরিবর্তনের ছোঁয়া। বদলে যাচ্ছে জীবনযাপন, বদলাচ্ছে চিরচেনা ঈদের কেনাকাটার ধরনও। নাগরিক জীবনের ব্যস্ততা ও প্রযুক্তিগত সুযোগ সুবিধা সহজলভ্য হয়ে ওঠায় অনেকেই এখন অনলাইনে কেনাকাটা করছেন। ব্যস্ত নগরী রাজধানী ঢাকা। ইট পাথরে ঘেরা এই শহরে সবাই ব্যস্ত, যেন দম ফেলারও সময় নেই। আর এই ব্যস্ততা কয়েক গুণ বেড়ে যায় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উৎসবে। দরজায় করা নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। শপিং মলগুলোতে এখন উপচে পড়া ভিড়। তবে যারা কর্মজীবী নানা ব্যস্ততায় সময় বের করতে পারছেন না, তারা বেছে নিয়েছেন অনলাইন শপিং। ঈদ নিয়ে সাংবাদিকদের আরও বেশি কাজের পরিধিটা বেড়ে যায়, তো যে কারণে একেবারেই শপিং করার সময় হয়ে ওঠে না। আর কিন্তু শিশুদের জন্য, সন্তান, পরিবার পরিজনদের জন্য ঈদ শপিংটা করতেই হবে, কেনাকাটা করতেই হয়। কিন্তু সেক্ষেত্রে আমরা বেছে নিই অনলাইনটাকেই। অনলাইনে আমরা ঈদ শপিং করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি। মিরপুরের বাসিন্দা শাম্মী আক্তার রুম্মানও অনলাইন শপিং এর পক্ষে। নানা ঝক্কি ঝামেলা পেরিয়ে মার্কেটে যেতে রাজি নন তিনি। অনলাইনে যে জিনিসটা হয় যে এই গ্যাদারিং বা এই যানজটটা হ্যাজেল এটা নিতে হয় না, তখন হচ্ছে খুব সহজে আমরা ওইখান থেকে এই প্ল্যাটফর্ম থেকে এটা নিয়ে নিতে পারছি। নতুন সরকারের প্রথম ঈদে অনলাইন উদ্যোক্তারা ভালো বেচা বিক্রির প্রত্যাশা করছেন। ঈদের আগ মুহূর্তে কেনাকাটা আরো বাড়বে বলেও জানান তারা। কে কেন্দ্র করে আমাদের দেখা যায় তুলনামূলকভাবে অনেক বেশি অর্ডার হচ্ছে এখন তো আসলে অনলাইনে প্রচুর সাড়া। অনলাইনে কেনাকাটার সময় ও পরিশ্রম বাঁচলেও রয়েছে নানা ঝুঁকিও। প্রতারণা চক্রের ফাঁদে পড়ে অর্থ হারানোর পাশাপাশি আছে নকল পণ্য হাতে পাওয়ার শঙ্কা। তাই এসব বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অনলাইন উদ্যোক্তারা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।
টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13.5 কিলোমিটার 4 লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ 3 বছরেও শেষ হয়নি। কাজ হয়েছে শতকরা 50% মতো। ফলে এবারও ঈদ যাত্রায় যানজটের আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা। দেশের দ্বিতীয় বৃহত্তম ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত 4 লেনের কাজ শেষ হওয়ায় এই অংশে নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন উত্তর ও দক্ষিণবঙ্গের 24 জেলার যাত্রীরা। বর্তমানে এলেঙ্গা ফ্লাইওভার ও আন্ডারপাসের কাজ চলছে, শেষ হয়নি সার্ভিস লেনের কাজ। এই অবস্থায় ঈদে যানজটের আশঙ্কা করছেন পরিবহন চালক ও যাত্রীরা। তবে পুলিশ মহাসড়কে যথাযথ দায়িত্ব পালন করলে ভোগান্তি কিছুটা কম হবে বলে মনে করেন তারা। প্রতিবর্ষী আমরা এলাকা থেকে তো যমুনা সেতু কিন্তু প্রচুর জাম থাকে, জাম হওয়ার সম্ভাবনা আছে। কোথাও না পেলে এলাকার জাম পাবো। এবার রাস্তা কাজও চলতেছে আমাদের এদিকে জাম করবে, কাইলা করে এদিকে করবে। ঈদ যাত্রায় যমুনা সেতুর উভয় পাশে 18টি টোল বুথ চালু থাকবে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। দুই সাইডেই 4 লেন রাস্তা উন্মুক্ত থাকবে, যাতে উত্তরবঙ্গগামী যাত্রী মানে জ্যাম ছাড়াই কি বলে ভালোভাবে যেতে পারে। এলেঙ্গাতে আমাদের ফ্লাইওভারের কাজ চলতেছে, সেখানে আমাদের হলো যে রাস্তার কাজটা আমরা ওয়াইডেনিং করে দিয়েছি, যাতে হলো ঈদের সময় যেন কোনো ধরনের কোনো জ্যাম না হয়। এবার ঈদ যাত্রার জন্য আমরা কর্ণফুলী টানেল থেকে একটা এক্সট্রা অতিরিক্ত রেকার নিয়ে আসতেছি, যাতে আমরা দ্রুত সেতুর উপরে কোনো যানজট যদি দুর্ঘটনা কবলিত হয় দ্রুত পারাপার করতে মানে রেস্কিউ করতে পারি। যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের টাঙ্গাইল অংশে পুলিশের 1000-এর মতো সদস্য 24 ঘন্টা দায়িত্ব পালন করবেন। অপরের যে আপনার লিঙ্ক রয়েছে, এটা আমরা অবস্থা বুঝি, আপনার যদি দেখি যে না তখন যে এরকম সিচুয়েশনের সৃষ্টি হয়েছে যে ওয়ান ওয়ে দেওয়া দরকার, যে গাড়ির মুভমেন্ট বেশি, সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিতে পারি। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে প্রতিদিন 12 থেকে 15,000 যানবাহন চলাচল করে। ঈদে তা 55 থেকে 60,000-এ দাঁড়ায়। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। নওগাঁর আত্রাইয়ের শুটকি দেশের পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে। এ শুটকি পল্লীর পরিসর বাড়াতে সরকারি পৃষ্ঠপোষকতা চান মৎস্যজীবীরা, যাতে কর্মসংস্থান হবে অনেক নারী পুরুষের। কয়েকটি নদী আর বিল বেষ্টিত নওগাঁর আত্রাই উপজেলা। এখানকার অধিকাংশ মানুষ মাছ চাষ, সংগ্রহ এবং শুটকি তৈরি ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত। বছরের চৈত্র ও বৈশাখ মাস থেকে মৎস্যজীবীরা মাছ সংগ্রহ শুরু করে, এরপর করা হয় শুটকি। এগুলো দেশের বাজারে বিক্রির পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্যে রপ্তানি করা হয়। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আগামীতে এই শুটকি আরও বিস্তার করতে চায় শুটকি পল্লীর বাসিন্দা ও ব্যবসায়ীরা। এই মাছটা সৈয়দপুর, নীলফামারী, রংপুর, তিস্তা এই সমস্ত এলাকায় এই মাছগুলো বিক্রি হয়। আবার যে পুঁটি মাছগুলো এটা এক্সপোর্ট ইম্পোর্টে আমাদের ভারতে যায়, আখাউড়া বর্ডার দিয়ে। এই শুটকিটা আমার ইন্ডিয়াত যায়, আমি বিভিন্ন জায়গাতে আমি মোকামে এটা সেল করি। এর ভিতরে কোনো রাসায়নিক নাই, কিছু নাই, ভালো পানি ধুয়ে পরিষ্কার করে আমি এটা তৈরি করি। চলতি মৌসুমে 250 মেট্রিক টন নিরাপদ শুটকি মাছ তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মৎস্য বিভাগ। আমরা আশা করছি এই বছরে প্রায় 250 মেট্রিক টনের মতো শুটকি উৎপাদন হবে এবং এই যার আনুমানিক গড় মূল্য, বাজার যে মূল্য রয়েছে প্রায় 5 থেকে 5.5 কোটি টাকার মতো। আত্রাইয়ের শুটকি পল্লী থেকে সরাসরি মাছ কিনতে সরকারের কাছে দাবি জানিয়েছেন মৎস্যজীবীরা। সঞ্জিতা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের 13তম দিনে এসে সংঘাত বন্ধে 3টি শর্ত দিয়েছে ইরান। স্থানীয় সময় বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ ঘোষণা দেন। শর্তগুলো হলো, যুদ্ধ বন্ধ করতে হলে ইরানের বৈধ অধিকারের স্বীকৃতি দিতে হবে, চলমান যুদ্ধের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে ইরানে আর কোনো আগ্রাসন যেন না হয় তার আন্তর্জাতিক নিশ্চয়তা। এসব শর্তের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি যুদ্ধবাজ ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এদিকে ওমানের সালালাহ বন্দরে জ্বালানি ডিপোর একটি ট্যাঙ্কে এবং বাহরাইনের উত্তরাঞ্চলে একটি জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এছাড়া ইরাকের আল ফাও বন্দরে 2টি বিদেশি
বিদেশি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরক বোঝাই নৌযানের মাধ্যমে হামলা হয়েছে। এতে একজন নাবিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনী। এ ঘটনায় ইরাকের সব জ্বালানি বন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আলোচিত হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারগুলোকে নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। পাশাপাশি যুক্তরাষ্ট্র 172 মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়বে বলেও জানান তিনি। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া এবং ইরানে চালানো হামলার বিরোধিতা ঘিরে ইসরায়েলের সঙ্গে স্পেনের কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি হয়েছে। এবার ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করে নিয়েছে ইউরোপীয় দেশটি। বুধবার প্রকাশিত স্পেনের সরকারি গেজেটে ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূতের পদ বিলুপ্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। গেজেটে বলা হয়, তেল আবিবের দূতাবাস এখন থেকে একজন চার্জ দ্য অ্যাফেয়ার্স বা ভারপ্রাপ্ত কর্মকর্তার অধীনে পরিচালিত হবে। এর আগে গত সেপ্টেম্বরে গাজায় জাতিগত নিধনের নিন্দা জানিয়ে ইসরায়েলি অস্ত্র বহনকারী কোনো বিমান বা জাহাজকে স্পেনের আকাশসীমা ও বন্দর ব্যবহার করতে না দেওয়ার পাশাপাশি কিছু পদক্ষেপ ঘোষণা করেন স্পেনের প্রধানমন্ত্রী। এরপর থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের অধিবেশন চলছে। আমরা আবারও সরাসরি চলে যাচ্ছি সেই সম্প্রচারে। শোক প্রস্তাবে বলেছেন 3 বারের প্রধানমন্ত্রী। তিনি আসলে 4 বার শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে। 1991 সালে প্রধানমন্ত্রী হিসেবে তখন রাষ্ট্রপতি শাসিত সরকারের সময় একবার প্রধানমন্ত্রী হলেন। তারপরে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা চালুর পরে তিনি আবার শপথ গ্রহণ করলেন, দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হলেন। তৃতীয়বার প্রধানমন্ত্রী হলেন 2001 সালে এবং চতুর্থবার 1996 সালে ষষ্ঠ জাতীয় সংসদে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। এই 3 বার, চতুর্থবার 2001 সনে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। তিনি অপরাজিতা। বাংলাদেশের রাজনীতিতে এরকম আর কোনো নজির নাই। উপমহাদেশে আছে কিনা জানি না। যতবারই যত আসনেই তিনি নির্বাচন করেছেন ততবারই তত আসনে তিনি নির্বাচিত হয়েছেন। তিনি আপসহীন দেশনেত্রী হিসেবে খেতাব পেয়েছেন। বিগত সময়ে স্বৈরাচার বিরোধী সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়ের ধারাবাহিকতায় বাংলাদেশের গণতন্ত্র যার হাত দিয়ে বারবার অবমুক্ত হয়েছে, সেই ধারাবাহিকতায় ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে তার নজিরবিহীন ত্যাগের নজির স্থাপন করে তিনি খেতাব পেয়েছেন বাংলাদেশের মানুষের কাছে দেশনেত্রী এবং গণতন্ত্রের মা। আজকে সেই গণতন্ত্রের মা আমাদের মধ্যে নেই। তিনি নেই, কিন্তু তিনি আছেন বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরে। সারা পৃথিবীর গণতন্ত্রকামী প্রত্যেক মানুষের অনুপ্রেরণা হিসেবে তিনি জীবিত থাকবেন তাদের অন্তরে। তিনি যদিও আমাদের মধ্যে শারীরিকভাবে নেই, সারা পৃথিবীর মানুষের গণতন্ত্রের অনুপ্রেরণা হিসাবে তিনি সারা পৃথিবীর মানুষের মধ্যে জীবিত থাকবেন, জাগরুক থাকবেন। তিনি আমাদের অনুপ্রেরণা জুগিয়ে যাবেন। তার সেই নেতৃত্ব, গণতন্ত্রের জন্য অপরিসীম ত্যাগ এবং তার সংগ্রামের কাহিনী আজীবন বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে ততদিন এদেশের মানুষ স্মরণ রাখবে এবং অনুপ্রাণিত হবে। আজকে দীর্ঘ আলাপ করার সময় নেই, কিন্তু তার জীবনে নিয়ে আলাপ করতে গেলে জাতীয় সংসদের অধিবেশন একটি কেন, প্রত্যেকটা অধিবেশনই যেন কম হয়ে যাবে। সুতরাং আমি আজকের এই মহান জাতীয় সংসদে, যেহেতু আমাদের দীর্ঘ 17 বছরের রক্তের উপর দাঁড়িয়ে, যেই গণতান্ত্রিক সংগ্রামের উপরে দাঁড়িয়ে শহীদের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে ভিত্তি নির্মাণ হয়েছে, তার ভিত্তিতে আমরা এই জাতীয় সংসদে দাঁড়িয়ে আছি। সেই জন্য আমি আজকে সময় বেশি নেব না। এই কামনা শুধু করতে পারি তিনি আমাদের গণতান্ত্রিক সংগ্রামে আজীবন অনুপ্রেরণা হয়ে থাকবেন। যারা দীর্ঘ 17 বছরের ধারাবাহিক সংগ্রামকে প্রত্যক্ষ করেছেন, যার ধারাবাহিকতায় 2024-এর ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই অভ্যুত্থানের একটি বিশাল অংশ জুড়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব আমাদেরকে অনুপ্রেরণা এবং সাহস জুগিয়েছিল। যারা জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত, যারা জীবিত আছেন, যারা ছাত্র গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন, যাদের আকাঙ্ক্ষা এবং যাদের প্রত্যাশা, জনপ্রত্যাশা পরিপূরণ করার জন্য আমরা আজকে এই জাতীয় সংসদে আছি। আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, গণতন্ত্রের যে সুদৃঢ় ভিত্তি রচনা করতে চেয়েছিলেন, সেই সুদৃঢ় ভিত্তি, সাম্যের ভিত্তিতে,
ন্যায় বিচারের ভিত্তিতে, মানবিক মর্যাদার ভিত্তিতে সেই বৈষম্যহীন বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে। আমরা সেই পথেই যাব। মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ জানাই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জুলাইয়ের শহীদদের প্রতি স্মরণ করতে আমি ভুলে গিয়েছিলাম, ৭১-এর শহীদদের প্রতি স্মরণ করতে ভুলে গিয়েছিলাম। আমি ক্ষমা প্রার্থনা করছি। আজকে আমরা শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যেহেতু এই সংসদে দাঁড়িয়ে আছি, সেই জন্য আমাদের সকল শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এবার আমি আহ্বান জানাবো মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও ১ মাননীয় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বক্তব্য রাখবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার বক্তব্যের শুরুতেই আমি স্মরণ করতে চাই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। স্মরণ করতে চাই 1971 সালের স্বাধীনতা যুদ্ধে সেই লাখো শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীন ভূখণ্ড লাভ করেছি। আমি স্মরণ করতে চাই একই সঙ্গে দীর্ঘ 18 বছর গণতান্ত্রিক সংগ্রাম করে যারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন এবং হারিয়ে গেছেন আমাদের সেই সব বীর সহকর্মীদের। একই সঙ্গে 2024-এ আমাদের যে সমস্ত তরুণেরা, আমাদের ছেলেরা আমাদের একটা সত্যিকার অর্থেই গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্যে প্রাণ দিয়েছে, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। মাননীয় স্পিকার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে অল্প সময়ে কথা বলা অত্যন্ত কঠিন ব্যাপার। একজন মহিয়সী মহিলা, একজন অসম সাহসী নেত্রী, একজন দূরদৃষ্টি সম্পন্ন রাষ্ট্রনায়ক, যিনি বাংলাদেশে এই 54 বছরের 43 বছর রাজনীতিতে বিচরণ করেছেন দাপটের সঙ্গে। এই নেত্রী বাংলাদেশে তিনবার তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে এবং সম্পূর্ণ একটি নিরপেক্ষ ভোটের মাধ্যমে। তিনি 2বার বিরোধী দলের নেত্রী নির্বাচিত হয়েছেন এবং প্রতিটি ক্ষেত্রেই তার যে মূল লক্ষ্য ছিল, সে লক্ষ্য ছিল বাংলাদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। আমরা দেখেছি যে যখন তিনি সরকারে ছিলেন সেই সময় তিনি এমন কাজগুলো করেছেন, যেমন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে আসা এবং অন্যান্য গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করানোর চেষ্টা করা, সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করা। একই সঙ্গে রাষ্ট্রনায়ক হিসেবে তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের ক্ষেত্রে একটা যুগান্তকারী ভূমিকা পালন করেছেন। তিনি মেয়েদের ক্লাস 10 পর্যন্ত লেখাপড়াকে অবৈতনিক করেছিলেন এবং মহিলাদের ক্ষমতায়নের জন্য তিনি অনেক কাজ করেছিলেন। আমি বেশি কথা বলবো না, আমি শুধু কয়েকটা কথার, যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি যে কাজগুলো করেছিলেন তার কিছু না বললে আমি মনে করি যে অবিচার করা হবে। তিনি প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছিলেন, যেটা একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল এডুকেশনের ক্ষেত্রে। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।